কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজ আপনাদের জন্য থাকছে শিবরাম চক্রবর্তীর লেখা মহাপুরুষের সিদ্ধিলাভ। সেবার গ্রীষ্মকালটা যেন 1 মাস আগেই এসে পড়েছিল। দারুণ গরমে আম কাঁঠাল সব আগাম পেকে উঠল। কিন্তু সামার ভ্যাকেশনের তখনও ঢের দেরি। বোর্ডিংয়ে আমাদের মন তো আর টেকে না। ছুটিটা এসে পড়লেই হয়, বাড়ি গিয়ে বাঁচি। আমরা 70-80 জন ছেলে সুদূরবর্তী পাড়াগার বিভিন্ন অঞ্চল থেকে জেলার স্কুলে পড়তে এসেছি। বাধ্য হয়ে বোর্ডিংয়ে থাকি। বাধ্য হয়ে থাকা ছাড়া আর কি বলবো? যা খাওয়া দাওয়ার ছিরি, রেঙুন চালের ভাত, লাল রঙের এমন হৃষ্টপুষ্ট ভাত তোমাদের অনেকে চোখেও দেখনি। তার সঙ্গে জল বত্তরলং ডাল আর এই এক টুকরো একটুখানি মাছ। ঝোলের বর্ণনা নাই দিলাম। উঠেই এক বাটি মুড়ি আর এক টুকরো আম নিয়ে বসবো। দুপুরে আবার দুধ দিয়ে ভাত দিয়ে আমের রস দিয়ে আরেক প্রস্থ হবে। ভাবতেও জিভে জল আসে। আমাদের মধ্যে জগাই হচ্ছে মাতব্বর। সে বললে, আয় হেডমাস্টারের কাছে ছুটির দরবার করি গে। জগা মাতব্বর, কেননা সে সবার সেরা স্পোর্টসম্যান। ফুটবল ও ক্রিকেটে সমান চৌকস। হাই জাম্প, লং জাম্প ও বল থ্রোয়িংয়ে তার জুড়ি নেই। তার প্রতি মাস্টারদের যেন একটু পক্ষপাত আছে। সে ফেল করলেও দেখি বারবার প্রমোশন পেয়ে এসেছে। এখন ফার্স্ট ক্লাসে উঠে আর কিছুতেই টেস্টে অ্যালাউ হতে পারছে না। জগা বলে, জানিস, আমি পাশ করে বেরিয়ে গেলে তোদের স্কুলের মুখ রাখবে কে? আর সব স্কুলের সঙ্গে কম্পিটিশন ম্যাচে তোরা কি আর জিততে পারবি? তাই আমাকে ফেল করিয়ে এমনি করে আটকে রাখছে। আমরা তার কথা বিশ্বাস করতাম। স্বয়ং সে ছুটির দরবার করবে জেনে আশ্বস্ত হৃদয়ে আমরা সবাই তার পিছু পিছু গেলাম। হেডমাস্টার মশাই শুনে চোখ কপালে তুলে বললেন, কি, এখনো কোয়ার্টারলি পরীক্ষা হয়নি, এখন ছুটি? যাও যাও, পড়োগে মন দিয়ে। বড্ড গরম পড়েছে স্যার। গরম পড়বে না তো কি? শীতকালে বড্ড শীত পড়বে, গ্রীষ্মকালে ভয়ানক গরম পড়বে, বর্ষাকালে ভারী বর্ষা হবে, এ তো জানা কথা। তাই বলে পড়াশোনা কে ছেড়ে দিয়েছে? জগা, তোমার বাড়ি কি দার্জিলিং যে বাড়ি যেতে চাইছ? সেখানে গরম পড়েনি? যাও যাও, পড়োগে, সময় নষ্ট করো না। জগা বিফল হলো। এরকম ঘটনা আমাদের বোর্ডিংয়ের ইতিহাসে এর আগে ঘটেনি। কিছু না পাওয়াতে আমাদের দুঃখ যত না হোক, জগার লজ্জা তার 4 গুণ। কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলে সে নয়। বললে, ছুটি আদায় করি কি না দেখ তোরা। রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল খেলে মাঠ থেকে ফিরলে হেডমাস্টার মশায়ের ঘরে রোল কল হতো। তিনি নিজে সবার নাম ডাকতেন। সেদিন সন্ধ্যায় রোল কলের সময় জগা সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন। আমাকে ডেকে বললেন, শিবু, যা একটা বেত কেটে নিয়ে আয়। ব্যাপার যতদূর বোঝা গেল তা এই, ছেলেদের মধ্যে ছুটির হুজুগ তোলার জন্য সকাল থেকেই হেডমাস্টার মশাই জগার উপরে চটেছিলেন। তারপরে সে আজ স্কুল কামাই করেছে, অথচ দুপুরে হোস্টেলেই ছিল না। এখন রোল কলের সময়েও তার পাত্তা নেই গো। আমি বেত নিয়ে হাজির হতেই তার হুকুম হলো, যা জগাকে ধরে নিয়ে আয়। আমি ধরে আনবো জগাকে? চটেছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেল নাকি? যে জগা ব্যাকে খেললে অন্য দলের ফরোয়ার্ডদের দুর্বিপাক, আর ফরওয়ার্ডে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফা রফা, তাকে ধরে আনবো কিনা আমি? আর কিছু না, হাত যদি সে নাও চালায়, কেবল যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয়, তাহলে তো ঝোপঝাড় খালবিল ডিঙিয়ে মুহূর্তের মধ্যে পগার পার, বিলকুল আমার নাগালের বাইরে। কিন্তু দরকার হলো না। পর মুহূর্তেই শ্রীমান জগা সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করলেন, এগিয়ে এসো। বলে টেবিলের উপর সপাত করে বেতটা ঝাড়লেন একবার, যেন ওটাকে রিহার্সাল দিয়ে নিলেন। এমন সময়ে এক অভাবনীয় কাণ্ড ঘটল। হেডমাস্টার মশাই যেখানে বেত ঝাড়লেন, ঠিক তারই উপরে সহসা কড়িকাঠ থেকে সশব্দে একটা চাপড়া খসে পড়ল। 81 জোড়া বিস্ফারিত চোখ মেলে আমরা দেখলাম তা বালির চাপড়াও নয়, টালির টুকরোও নয়, আস্ত একটা মড়ার মাথার খুলি।
হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল। তারপর সব নিস্তব্ধ, কারো যেন নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না। হেড পণ্ডিত মশাই প্রথম কথা কইলেন, আজ তিথিটা কি হে? ত্রয়োদশী। কই, তিথি দোষ তো নেই, তবে বৃহস্পতিবারের বারবেলা বটে। দাও তো হে মাথার খুলিটা, ওটা আমার কাজে লাগবে। স্কালটা হাতে নিয়ে গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন। হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ, কালে সাধনা করেন। অমাবস্যা চতুর্দশীর গভীর রাত্রে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানাঘুষা। কে জানে খুলিটা তিনি কোন কাজে লাগাবেন। ততক্ষণে হেডমাস্টার মশাই সামলে উঠেছেন। কম্পিত কণ্ঠের ভেতর থেকে ভারী বাণী শোনা গেল, যাও সব পড়তে বসোগে, হইচই করো না। বলা বাহুল্য, আমরা হইচই করছিলাম না। তা করবার মতো উৎসাহ তখন আমাদের কারোর মধ্যেই ছিল না। নীরবে আমরা যে যার সিটে গিয়ে বই খুলে বসলাম। কিন্তু পড়ব কি? সবার বুকের মধ্যে কীরকম যেন কাঁপুনি ধরে গেছে। দুরু দুরু বুকে যেদিকে তাকাই সেদিকেই কি যেন আবছায়া দেখি। এক নিমিষে এত লোকজন ভরা অত বড় বোর্ডিং যেন একেবারে ভূতের রাজত্ব হয়ে গেল। সে রাত্রে আর পড়াশোনা হলো না। হেডমাস্টার মশাইয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকে মুখে গুজে ছেলেরা সব শুয়ে পড়ল। আমি হেডমাস্টার মশাইয়ের ঘরে থাকতাম। তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন, আলোটা জ্বালা থাকলে কি তোমার ঘুমের খুব অসুবিধা হবে শিবু? না স্যার। অন্ধকার ঘরে তুমি ভয় পেতে পারো কি না তাই বলছিলাম, নইলে আমার কোনো দরকার নেই। নিভিয়ে দিই তাহলে, কেমন? দিন তবে। কিন্তু জ্বালানো থাকলেই যেন ভালো ছিল। জমাট অন্ধকারের মধ্যে কাদের যেন ছায়ামূর্তি দেখতে লাগলাম। মনে হতে লাগলো এই বুঝি চৌকির তলা থেকে কে পাটা টেনে ধরে। যতদূর গোটানো সম্ভব পা দুটো গুটিয়ে নিয়েছি। হাতের তালু আর পায়ের চেটো প্রায় আমার একাকার এখন। এইভাবে একটু তন্দ্রা আসছিল যেন। হঠাৎ কখন চিৎকার করে উঠেছি। ঘরের অপর দিক থেকে হেডমাস্টার মশাইয়ের ভয়ার্ত কণ্ঠ শোনা গেল, কি হলো, কি হলো শিবু? কার যেন হাত ঠেকলো আমার কপালে। হ্যাঁ? খানিকক্ষণ উভয়ের আত্মসংবরণ করতে গেল। অবশেষে বুঝতে পেরে বললাম, আমারই নিজের হাত মাস্টারমশাই। তাই বলো, আমার বুকটা ধড়াস করে উঠেছে। তুমি যে কীরকম চেঁচিয়ে উঠেছিলে, কেবল ভয়ের কথা ভাবছো বুঝি তখন থেকে? না স্যার। খানিক বাদে আমার হেডমাস্টার মশাইয়ের আওয়াজ পাওয়া গেল, শিবু, কাগজের গাদাগুলো কে যেন হাটকাচ্ছে না? ভয়ে আমার গলা থেকে শব্দ বেরোল না। বোধহয় ইঁদুর। কিছু ভেবো না, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ব কি? খানিক বাদে যা কাণ্ড শুরু হলো তাকে ভূতের উপদ্রব ছাড়া আর কিছুই বলা যায় না। বাইরের উঠোনময় কারা যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। কে যেন রান্নাঘরের কোণের ছাইগাদায় বসে গোঙাচ্ছে। আবার ঠিক আমাদের ঘরের বাইরে চটচট করে হাততালের আওয়াজ। কিছুক্ষণ বাদে আমাদের জানালার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে শুরু হলো, হেডমাস্টার মশাই এক লাফে আমার বিছানায় এসে বসলেন। আমি এতক্ষণ মরার মতো পড়েছিলাম। স্যার আসতে সাহস হলো, কিন্তু আমাকে জড়িয়ে ধরে বললেন, কি হবে শিবু? আমার ততক্ষণে সাহস অনেক বেড়েছে। এমনকি তখন আমার ভয় করতেই ভালো লাগছিল। বললাম, ভয় কি স্যার? ভয় কিসের? না না, আমার আবার ভয় কি? তোমার জন্যই ভাবছি। আপনি আমার কাছে বসে থাকুন, তাহলে আমার ভয় করবে না। সেই ভালো শিবু, রাত তো আর বেশি নেই, দুজনে বসে বসেই কাটিয়ে দিই। হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন জানি না। আমি কিন্তু বেশ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি সারা উঠানময় মরার হাড়গোড় ছড়ানো। কিন্তু সকালবেলায় হেডমাস্টার মশাইকে দেখে রাত্রের লোকটিকে আর চেনাই যায় না। তিনি ভয়ানক হাঁকডাক জুড়ে দিয়েছেন, এসব হচ্ছে দুষ্টু লোকের কাজ। ভূত আমি মানি নে, এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশের কাছে বাবা চালাকি নয়, সব ধরা পড়ে যাবে। হেড পণ্ডিত মশাই বললেন, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? পুলিশে খবর দেবেন দিন, কিন্তু ভূত নেই এ কেমন কথা?
ভূত অবশ্যই আছে, তবে তাকে ভয় করবার কিছু নেই, এ কথা আপনি বলতে পারেন বটে। যান যান, আপনি আর কথা বলবেন না। ফি অমাবস্যায় শ্মশানে গিয়ে কী যে করেন, আপনি তো এসব উপদ্রব টেনে এনেছেন। অত্যন্ত খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই বোধ করি থানাতে খবর দিতেই সবেগে বেরিয়ে গেলেন। যাবার সময় আমাকে ডেকে বলে গেলেন, ঘরের কোণে যত সব পুরনো কাগজের জঞ্জাল জড়ো হয়ে আছে সব সাফ করে কাগজওয়ালাদের বিক্রি করে দাওগে, নইলে ইঁদুরের দৌড়াতে রাত্রে তো চোখ বুঝবার জো নেই। কাগজের গাদা নাড়তে গিয়ে দেখি কি সর্বনাশ! তার তলায় এত হাড়গোড় আর মড়ার মাথার খুলি, এসব কে জড়ো করলো এখানে? আমি ভয়ে বিস্ময়ে ভ্যাবাচ্যাকা। এমন সময়ে জগা দৌড়তে দৌড়তে ঘরে ঢুকলে এসে। খবরদার, কাগজের গাদায় হাত দিবি নে বলছি। ও বাবা, এর মধ্যে আবিষ্কার করা হয়ে গেছে। যাক, কাউকে বলিসনি, বললে তোকে আস্ত রাখবো না। এসব কি ব্যাপার জগাদা? কাগজের গাদা আবার আগের মতো ঠিকঠাক করে রেখে আমার হাত ধরে জগা বলল, আয়, তোকে সব বলছি। তার সমস্ত কীর্তি কাহিনী ব্যক্ত করে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে বলল, এখন কথা শোন, এটা যেন দেখিস নে। হেডমাস্টার মশাই শুয়ে পড়লে আস্তে আস্তে তার মশারির চালে এটা রেখে দিবি। রুমালটা খুলে নিবি অবশ্যই। পারবি তো? যদি পারিস তাহলে কাল থেকে আমাদের ভ্যাকেশন, একেবারে অব্যর্থ। অত্যন্ত উৎসাহিত হয়ে আমি বললাম, খুব পারব। সেদিন ভোররাতের দিকে হেডমাস্টার মশাই এক দারুণই চিৎকার করে উঠলেন। তার আর্তনাদে আমার কেন, বোর্ডিং শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে আমাকে বললেন, শিব, শিব, আলো জ্বাল, শিগগির শিগগির। কি হয়েছে স্যার? বলছি আলো জ্বাল আগে, মশারির মধ্যে কে যেন। সে কি? কার সঙ্গে যেন মাথা ঢুকে গেল। মনের ভ্রম নয় তো স্যার? কালকের আমার মতন? না না, মাথাটা ফেটে যাবার জোগাড়, আর মনের ভ্রম? আলো জ্বাল। কপালটা ফুলে উঠেছে একেবারে। আলো জ্বাললাম। ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিংয়ের ছেলেরা, মাস্টাররা সবাই জড়ো হয়েছে। হেড পণ্ডিত মশাই পর্যন্ত খড়ম খটখট করে উপস্থিত। লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে একটা আস্ত মড়ার মাথা। হেড পণ্ডিত বললেন, হোমা, এ যে টাটকা দেখছি, মায়দাড়ি সমেত। একজনের ফাউন্টেন পেন হারাইয়াছে। কারো মুখ থেকে একটা শব্দ বেরুল না। তিনিই মাথা নেড়ে আবার বললেন, তা তো হবেই, কাল চতুর্দশী ছিল যে, আজ অমাবস্যা আছে আবার। চতুর্দশীতেই এই মাথা ঠোকাঠুকি ব্যাপার, অমাবস্যাতে না জানি কি কাণ্ড হয়, ভাবতেই সবার হৃৎকম্প হল। হেড পণ্ডিত মশাই বললেন, একে শনিবার, তাই অমাবস্যা, আজ একটা গুরুতর কথা বটে। ছোট ছেলেদের মধ্যে অনেকে কেঁদে ফেলল, দু একজনের মূর্ছার উপক্রম হল। জগা মুখখানা অতিমাত্রায় কাচুমাচু করে বলল, স্যার, আমাদের ছুটি দিয়ে দিন, আমরা বাড়ি চলে যাই, নইলে এখানে থাকলে আমরা বাঁচব না। হেডমাস্টার মশাই বললেন, হ্যাঁ, তোমাদের ছুটি, আজ সকালেই যে যার বাড়ি চলে যাও। আমিও 11:30টার ট্রেন ধরি। চতুর্দশীতে মাথা ঢুকে ছেড়ে দিয়েছি, অমাবস্যায় যদি ঘাড় ধরে মোটকে দেয়, কাজ নেই। হেড পণ্ডিত মশাই বললেন, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কোনো মহাপুরুষ তান্ত্রিক যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন, এই ভৌতিক উপদ্রব তার সিদ্ধিলাভের অনুষ্ঠান, তাছাড়া আর কিছু না, এতে ভয় পাবার কিছু নেই। জগা বললে, আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই, কোনো মহাপুরুষ কার্যসিদ্ধির জন্য। পণ্ডিত মশাই তার সায় দেওয়াকে ঠাট্টা মনে করে বললেন, হ্যাঁ, তুই তো সব জানিস, তুই থাম। গল্পের সমাপ্তি এখানেই।